দর্শক, আমি শোভা ইসলাম ইউসুফি টু দ্য পয়েন্ট দেখবার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কথা না বাড়াই, কারণ আলোচনার যারা মূল আকর্ষণ অর্থাৎ স্টেজে যারা পারফরমেন্স করেন তাদেরকে দেখার জন্য কিন্তু দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। সুতরাং আমি বকবক করলে তো সেটা খুব শোভন দেখাবে না। চলেন আলোচনাটা শুরু করি। তার আগে জানিয়ে দিই আজকে শিরোনাম। আমাদের শিরোনাম হচ্ছে কাঁচা রাস্তার রাজনীতি। আমাদের সঙ্গে আজকে আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক। সঙ্গে আছেন ডক্টর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব কোথা থেকে, কোন দিক থেকে? আপনি বলেন। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে বলতে বললাম। আচ্ছা, সবচেয়ে বড় কথা আমরা বলছি কাঁচা রাস্তার রাজনীতি। কাঁচা রাস্তার রাজনীতিটার সেই জায়গা যদি বলি যে রাজনীতি একটা দেশের যখন গণতন্ত্র শক্তিশালী হয় তখন তো গণতন্ত্র শুধুমাত্র ভোটের মধ্য দিয়ে আসে না। জনগণের সব আইন শৃঙ্খলা, জনগণের মৌলিক অধিকারগুলো সবগুলো যদি উইংসগুলো পরিপূর্ণ হয় তখনই একটা বেসিক গণতন্ত্রটা যেটা হয় সেটা শক্তিশালী হয়। 3.5 মাস একটা রাজনৈতিক সরকার ক্ষমতা নিয়েছে, তারা আবার 100 দিনও পার করে ফেলেছে। সব কিছুর মধ্য দিয়ে আমরা যা দেখছি পুরো আমাদের বাংলাদেশের রাজনীতি, প্রতিবেশীর সঙ্গে রাজনীতি এবং ওভারঅল যেটা গ্লোবাল পলিটিক্স, সব কিছুর মধ্য দিয়ে বাংলাদেশ কেমন আছে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার খুবই কাছের মানুষ গোলাম মাওলা রনি ভাই এবং সেই সাথে দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা একটা কঠিন সময় পার করেছি। কঠিন সময় এই অর্থে যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আপনি যদি দেখেন যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ করেছিলাম। এরপরে আমাদের এখানে গণতন্ত্রের ভিত খুব একটা মজবুত ছিল না, যে কারণে 90-এর গণ অভ্যুত্থান সংগঠিত হলো। আশা করেছিলাম যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসবে, সেটাও কিন্তু আমাদের হলো না। যে কারণে 15-16 বছর ধরে নির্বাচন ব্যবস্থা নানা ধরনের গুণ খুম, অর্থ পাচার, নানা কারণে অসন্তোষ ছিল। এরপর একটা অভ্যুত্থান হলো। আমাদের কিন্তু আকাঙ্ক্ষা ছিল যে অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র হয়তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আপনি যদি দেখেন মব আর হচ্ছে কি কিচেন ক্যাবিনেটটা চিকেন ক্যাবিনেট যেটাই হোক, এর মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। এরপরে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে একটি সংসদ আমরা পেয়েছি। তো সংসদ হচ্ছে আমাদের সংসদীয় রাজনীতিতে গণতন্ত্রের মূল ভিত্তিটাই সেখানে। আমার ভাই গোলাম মাওলা রনি এক সময় সংসদ সদস্য ছিলেন, তিনি নির্বাচিত এবং সেই নির্বাচনের সরকার এবং বিরোধী দল আমরা এনজয় করেছিলাম। কিন্তু আজকে এই যে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকার আসলো, যে সংসদ আসলো, আমরা তো এই সরকার এবং এই সংসদের কাছে যে ইতিবাচক রাজনীতি আশা করেছিলাম, কিন্তু সংসদের চিত্রটা আমার কাছে খুব একটা পজিটিভ মনে হচ্ছে না। ইতিবাচক চিত্রটা আসলে কি আশা করেছিলেন? সংসদে তো একটা পক্ষ থাকে সরকারি দল আর একটা পক্ষ থাকে বিরোধী দল। আপনি দেখেন সংসদের কাজটা কি? সংসদের কাজটা হচ্ছে জনগণের কল্যাণ নিয়ে এবং একটা কল্যাণ রাষ্ট্র এবং আইন প্রণয়ন করা। তা আপনি যে আইন প্রণয়ন করবেন, বাজেট হচ্ছে, এগুলোর উপরে যে আলোচনাগুলো হচ্ছে, আপনি দেখেন তো গঠনমূলক আলোচনা কয়জন সংসদ সদস্য করেছে? এখন যারা আইন প্রণয়ন করবে, যারা সংসদে যে আলোচনা কি নিয়ে হচ্ছে, এখন সংসদে যে আলোচনা আপনি কি দেখতে পাচ্ছেন যেটা আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে সংসদের রীতিনীতি যেটা, সেটাই তো তারা বুঝে না। এবং সংসদে জনগণের অধিকার নিয়ে কিংবা গণতন্ত্র নিয়ে কিংবা যে আইনগুলো এর মধ্যে পাস হচ্ছে, আপনি দেখেন এই আইনগুলো নিয়ে যারা আলোচনা করবে সেই জায়গায় তাদের তো দক্ষতার অভাব। যারা একটা সংসদে দাঁড়িয়ে সেই সংসদের যে রীতি, তার যে নীতি, স্পিকারকে তো সেগুলো কাদেরকে বলতেছেন? অপোজিশনে যে সমস্ত নবীন সংসদ সদস্যরা আছে অপোজিশন, তাদেরকে? কারণ তাদের তো ভোটের মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়েছেন, এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের জনগণই ভোট দিয়েছে এবং তারা আবার বয়সে তরুণ। আমরা তরুণদেরকে অভিনন্দন জানাই। কিন্তু একটা জিনিস দেখেন, যারা সংসদে কথা ধরেন বিরোধী দল বলি, কারণ বিএনপি সরকারে ছিল, বিরোধী দলেও ছিল, সেখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আছে। কিন্তু গণতন্ত্রের বিষয়টা হচ্ছে যে দল যাদেরকে মনোনয়ন দেয় তারাই কিন্তু নির্বাচিত হয়ে আসে। আপনি দেখেন জামাতে ইসলাম যারা সংসদে আছে বিরোধী দল, তারা কখনো সরকারে ছিল না এবং তাদের ওই ধরনের বিরোধী দলে থাকারও ইতিহাস নাই। এবার যে প্রেক্ষাপটে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই যে মনোনয়নটা দেওয়া, সেখানে তো গণতন্ত্র বলতে যা বোঝায়, যেমন মিজানুর রহমান সাহেব আপনি নিজেই কিন্তু বলেছেন বহু ত্যাগ তিতিক্ষার পর অনেক
মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা সবাই মিলে এই সরকার এনেছেন, এখন এই সরকারকে এনেছেন, সেখানে আবার এই 3.5 মাসে আশাহতও হচ্ছেন যে এমনটা তো চাইনি, অমনটা চেয়েছিলাম। এখন এতে তো এনেছিলেন না, আপনারাই, না, সবাই মিলে আমরা এনেছে। আমরা চেয়েছিলাম এবং আমরা আশাবাদী, কিন্তু আমরা চিত্রটা আপনি যদি সংসদে দেখেন যে যারা নির্বাচিত হয়ে আসছে, সংসদের যে কাজগুলো, যে দায়িত্ব, এবং তারা তো সেই ব্যাপারে যে চর্চা করা দরকার। আপনি প্রতিদিন যদি আমরা বা আপনারা যদি দেখেন, সেখানে স্পিকারকে থামানো হচ্ছে এবং তাদেরকে যে প্রসিডিওরটা সেটাই তাদেরকে শেখার জন্য প্রতিনিয়ত বলছে। তো তারা আইন প্রণয়ন করবে এবং যে আইনগুলো পাস হচ্ছে সেইটার উপরে যে আলোচনা করার যে রাজনৈতিক দক্ষতা, সেটা তো আমরা অনুপস্থিত দেখছি। বাজেট নিয়ে যে আলোচনাগুলো হওয়া দরকার, জায়গাটাতে সংসদীয় রীতিনীতি থেকে জনগণের উন্নয়নে, দেশের উন্নয়নে যা হওয়া উচিত আলোচনা এবং আইন, সেটা আপনি অনুপস্থিত দেখতে পাচ্ছেন। এটুকু তো আমি বুঝেছি। আমি আসবো, আমি কি সংসদের কাউন্টারে যাব নাকি ওভারঅল চলে যাব, সেটা কোনটাতে যাব? আমি কি যাব সুইস ব্যাংকের জায়গাটাতে চলে যাব, যে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করেছে, যে সুইস ব্যাংকে 2025 সালে অর্থাৎ ডক্টর ইউনূসের জামানায় সুইস ব্যাংকে এত টাকা পাচার হয়ে গেল? পাচার করলো কারা, তারা কারা? মানে প্রথমত আপনাকে ধন্যবাদ। জি, এক নম্বর হলো যে ভাই যে কথাগুলো বললেন সংসদ সম্পর্কে তিনি খুব ভীষণ রকম হতাশ। জি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি হতাশ না। আমি এই সংসদে এমন সব জিনিস দেখতে পাচ্ছি, এগুলো দেখার পর আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, মন শীতল হয়ে যাচ্ছে, কান ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বারবার শুধু মনে করি যে এই সংসদ আরও চলুক, আরও দেখি। এখানে এই যে আপনি আজকে যে শিরোনাম করেছেন কাঁচা কাঁচা রাস্তা, তো কাঁচা রাস্তার রাজনীতি, হ্যাঁ, কাঁচা রাস্তার রাজনীতি। তো সেখানে কাঁচা রাস্তাজ, এই যে একজন ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, তিনি যে স্টাইল ইংরেজি বললেন এবং কত জনদরদি, মানে মানে এরকম জনদরদি সংসদ সদস্য বাংলাদেশে আসেনি। তিনি বললেন যে আমি ইংরেজি ভালো জানি, তো আমি যদি এই কাঁচা রাস্তাটার ইংরেজি বলতাম, কাঁচা রাস্তার মানুষ বুঝতো না, তো এই জন্য আমি ওই কাঁচা রাস্তাজ বলে জিনিসটাকে জনকল্যাণের জন্য এই কাজগুলো করেছি। তো ধরেন এই যে একজন সংসদ সদস্য, বিএনপির মতো দল যাকে মনোনয়ন দিয়েছে, তো এইভাবে সংসদকে প্রাণবন্ত করে রাখার জন্য আমরা আজকে এতদিন যাব শুধুমাত্র এই সংসদ সদস্যের কাঁচা রাস্তাস এগুলো নিয়ে আলোচনা করছি। এবং এই একটা আলোচনার কারণে আমাদের যে পেটে ক্ষুধা আছে, যন্ত্রণা আছে, এদেশে অভাব আছে, অভিযোগ আছে, সীমান্তে গুলাগুলি হচ্ছে, উই হ্যাভ ফরগটেন এভরিথিং। এখন বোঝার চেষ্টা করেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। সেই এই যে কাঁচা রাস্তাস বললো, এটা তো ওয়ান সেট অফ ইনভেনশন, এবং এই ইনভেনশনটা আলবার্ট আইনস্টাইন যে ইনভেনশন করেছিলেন, বা নিউটন যে গতির সূত্র আবিষ্কার করেছিলেন, নিউটন আলবার্ট আইনস্টাইন যেটা করেছিলেন, আর নিউটনের যে গতির সূত্র, এর চাইতে এই সংসদে যে কাঁচা রাস্তা হলো, কাঁচা রাস্তার যে সূত্র, এটা আমি মনে করি কোনো অংশে কম না। এই জন্য এইরকম একটা প্রাণবন্ত সংসদ যারা উপহার দিয়েছেন, এরকম সংসদ সদস্যদেরকে যারা মনোনয়ন দিয়েছেন, তো তাদেরকে আসলে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানো উচিত। যেটা আমার ভাই উনি হতাশ, মানে আমাকে, হ্যাঁ, আমি খুব খুশি। এরপর এখানে ধরেন জামাতের যে পারফরমেন্স, আমার তো ঘুম আসছে না এদের পারফরমেন্স দেখে। মানে পুরো সংসদে আরবি, ফার্সি, উর্দু, এই সব ভাষাগুলোর চর্চা হচ্ছে। এখানে হিন্দুস্তানি, পাকিস্তানি, অ্যারাবিক, ওয়েস্টার্ন স্টাইলের পোশাক আশাক পরছে মানুষ। তারপরে এখানে ব্যক্তিগত জীবনের কথাবার্তা থেকে শুরু করে আকাশের আল্লাহর আরশে আজিম থেকে শুরু করে, মানে শরিয়ত, মারেফত, সব আলাপ আলোচনা হচ্ছে। আমি বিষয়টা একটু জানতে চাইবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আসলে সংসদে কিন্তু মুতাবিয়ের বিষয়টাও উঠেছে। তো ওটাই বলতেছি যে মানে এখানে এমন এমন বিষয় নিয়ে আলোচনা করছে যে আলোচনাগুলো আমরা আসলে অনেক দূর টিকিট কেটে শুনতাম। আগেকার দিনে যে বিচার গান হতো, এক পক্ষ শরিয়ত আর এক পক্ষে মারেফত, এ বলতো আল্লাহ আছে, ও বলতো আল্লাহ নেই। তো এগুলো নিয়ে অনেকক্ষণ তর্ক বিতর্ক হতো। তারপর শেষে এই বিয়েটা সঠিক হলো না, ওই বিয়েটা সঠিক হলো, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা মানুষ, আমরা সেই গ্রামে 70 দশকে আমাদের যাদের সেই কিশোর বয়স সময়, আপনি এগুলো বলবেন 20 কিলোমিটার 30 কিলোমিটার আমরা পায়ে হেঁটে সারাদিন এই বিচার গান শুনতে যেতাম। এখন এইরকম প্রাণবন্ত আলোচনা হচ্ছে সংসদের মধ্যে। সেখানে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে মানুষের চেহারা সুরত নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে মুতাবিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমাদের মাননীয় স্পিকার মহোদয়, এত রসিক স্পিকার আমি কোনোদিন দেখি নাই। সে মুস্কি মুস্কি হেসে বললেন যে আমাকে কি দেখে আপনার মনে হয় আমি মুতাবিয়ে বিশেষজ্ঞ? এরকম কোনো মধুর জবাব,
মানে কোনো স্পিকার পৃথিবীর কোনো সংসদে কখনো দিয়েছে বলেন? এবং আমরা এখানে বসে বসে এখন সবাই হোয়াট ইজ মুতাবিয়া ইত্যাদি আসলে ইত্যাদি। মুতাবিয়াটা কি? আমি এটা কিছুই জানি না। আমি এরকম আমাদের বয়সী যাদের বয়স প্রায় 60 বছর হয়ে গেছে, এদের সবাইকেই আমি আমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা অনেকে ইরান যেতে চায়। তা আমি এর কয়েকজন বন্ধুবান্ধব তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা ইরান যেতে চাও কেন? তো বলছে দোস্ত আসলে ইরান যেতে চাই, হ্যাঁ। ওখানে মুতা বিয়ে আছে, তুমি যে কোনো সময় কন্ট্রাক্ট ম্যারেজ করে একটা বউয়ের সঙ্গে ঘর করে তাকে এই কিছু দেনমোহর দিয়ে তুমি সেখান থেকে চলে আসতে পারবা। তো এই জন্য হয় কি অনেক ছেলে, ইরানের অনেক মেয়েরা অনেক সুন্দরী, সেখানে মুতা বিয়ে করা যায়, কন্ট্রাক্ট ম্যারেজ করা যায়, এই জন্য ইরান যেতে চায়। এই আমার এতটুকু একটা অভিজ্ঞতা। আচ্ছা। আর একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো আমাদের এখন সিনিয়র বন্ধু আজিজ ভাই, সাংবাদিক আজিজ ভাই, ওনারা একটা বিরাট গ্রুপ ইরানে গিয়েছিলেন। তো বেশ কয়েকদিন একটা ছেলে তাদের সাথে ছিল, বয়স্ক মানে সে ছেলে ইন্ডিয়ান একটা ছেলে। তো আসার সময় সে ছেলে খুব কান্নাকাটি করছে এবং তাকে কেন্দ্র করে আরেকটা মেয়েও খুব কান্নাকাটি করছে। তখন আজিজ ভাই খুব অবাক যে এ মেয়ে ফেলে কোথায় কান্নাকাটি হচ্ছে কেন? সে জিজ্ঞেস করলো কি হলো? তখন পাশের একটা লোক বললো যে আমরা যখন এই রাষ্ট্রীয় কাজে কর্মে ব্যস্ত ছিলাম আমরা মুতাবিয়া করি। আর ও মোতা বিয়ে করেছে, মোতা বিয়ে করে এখন যাওয়ার সময় ওদের মধ্যে এখন বিদায় হচ্ছে, মেয়েটা ওর জন্য কাঁদছে। তো এই হলো মোতা বিয়ের সম্পর্কে আমার অভিজ্ঞতা। মানে ক্ষণস্থায়ী একটা হ্যাঁ বিয়ে, হ্যাঁ, তাই? এখন ক্ষণস্থায়ী একটা বিয়ে। আচ্ছা। এখন এই ব্যাপারে ইন ডিটেলস আপনি যদি আরও জানতে ইচ্ছা করে আপনি স্পিকার মহোদয়কে কেন ডাকতে পারেন। হ্যাঁ। আর অন্যদিকে আমিরে জামাত বা জামাতের সভাপতি ডক্টর শফিক, তাকে ডাকতে পারেন। তারা সবচেয়ে ভালো বলতে পারবেন, এই যেহেতু তারা ইসলামিক স্কলার, যেখানে আসলে মোতাবিয়ার বাংলাদেশের পসিবিলিটিস কি আছে, সম্ভাবনা কি আছে। তাহলে এবং আপাতত এটা জিনিসটা- মুতাবিয়ার এই বিয়েটুকু এখানেই না, কিন্তু দেখেছি যে যাকে নিয়ে আসলে আলোচনার কেন্দ্রবিন্দু যারা মামুনুল হকের এই অংশটা, সেটাও তো উনিও তো একটা ব্যাখ্যা দিয়েছেন মামুনুল হক। না, উনি যেটা তাদের বলেছেন, মুতাবিয়া। উনি তো এই জিনিসটাকে বলেছেন যে আমি আসার সময়টা পড়ে দেখলাম যে ওইটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেটা হলো নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট নামক একটা রিসোর্টে উনি ওনার স্ত্রী যাকে উনি বিয়ে করেছেন শরীয়তের বিধান মতে। শরীয়তের বিধান হলো ইলা এবং কবুলিয়ত, এবং এখানে বিয়ে অনুযায়ী ধরেন আপনাকে ওই না, সেই মামুনুল ওয়াইফ তো তার প্রথম বউ ছিল না, তাই না? যাকে না বিয়ে না না, করেছেন। তাকে তার 3 নম্বর তিন স্ত্রী, নম্বর স্ত্রী। তার 3 নম্বর স্ত্রী। তো এখানে তো 3 নম্বর না, ইসলামে যেটা আছে 4 নম্বর পর্যন্ত 4 জন আপনাকে বৈধ করা হয়েছে, এটাকে বলা হয় ভ্যালিড ম্যারেজ। কিন্তু আপনি যদি 10টা বিয়ে করে ফেলেন আপনার কোনো অসুবিধা নেই, এটা হবে ইররেগুলার ম্যারেজ। আল্লাহ, আমাদের অনুষ্ঠানটা একদম ইসলামিক বিবাহ নিয়ে হচ্ছে, তাই না? আমাদের রাষ্ট্রীয় আরো ইস্যুতে রাইট। তো এখন সেই জন্য মানে ওনাকে আপনি ইসলামের ধর্ম অনুযায়ী কিন্তু তাকে অবৈধ বলতে পারবেন না। আচ্ছা। মানে 3 নম্বর বিয়ের জায়গায় যদি সে 30 নম্বর বিয়েও করতে পারতো, তার বিয়েটা বৈধ। আচ্ছা। তবে এখানে মানে ইসলামী ল অনুযায়ী, যেহেতু আমি আইনের ছাত্র, এটা হলো ভ্যালিড ম্যারেজ, ভয়েড ম্যারেজ আর ইররেগুলার ম্যারেজ। তখন ওই যে বিয়েটা হতো 30 নম্বর বউ হতো ইররেগুলার ম্যারেজ। আপনি সম্রাট জাহাঙ্গীরের 800 বউ ছিল, 800 ওয়াইফ ছিল, 8000 ছিল তার দাসী বান্দি। তো তখন তো বড় বড় লোকজন ছিল। তো এই জন্য মামুনুল হকের এটা নিয়ে বাইরের লোক আমরা যত কিছুই বলি না একটা কেন, মানুষের সম্রাট জাহাঙ্গীরের 800 বউ কি করে থাকে? একটা লোকের 800 বউ? এখন এটা তো জাহাঙ্গীর সাহেব বলতে পারবে, আমি তো বলতে পারবো না, যারা লিখছে তারা বলতে পারবে। এখানে আমি মামুনুল হক নিয়ে বলি। কিন্তু আপনি তো এটা পড়েছেন ইতিহাস। হ্যাঁ, আমি পড়েছি, আমি লিখেছি। সামহাউ এভরিবডি ওয়াজ হ্যাপি। অনেক যারা ওই যে 800 বইয়ের যারা বাবা মা, তারা খুবই হ্যাপি যে এরকম রাজ পরিবারে বিয়ে দিতে পেরেছে, তাদের কন্যাকে ওখানে দিয়ে যেতে পেরেছে। এই সময় ওই সময় তো ওটা একটা স্টাইল ছিল। তাহলে আমরা এই মুতা বিয়ে, রাজপরিবারের বিয়ে, সম্রাট জাহাঙ্গীরের 800 বিয়ে, এই জায়গা থেকে কি সরে আসবে এখন? একটা সরে শুধু মামুনুল সাহেবের কথাটা বলে জি। দেয়। এই যে মামুনুল হক সাহেবকে নিয়ে আওয়ামী লীগের লোকজন বা তার বিরোধী যারা পক্ষ, সংসদে বিশেষ করে বিএনপির লোকজন, তারা যাকে এটা নিয়ে মোতা বিয়ে, অবৈধ, তারপর 501 নম্বর রুমে গিয়ে সে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, সে যতই বলুক না কেন, এটাকে তারা মনে করছে আল্লাহর একটা নিয়ামত। মামুনুল হকরা মনে করছে এটা তাদের একটা মহাবিজয়, মানে মনে করেন যে বিশাল একটা বিজয়। কোনটা? এই যে 501 নম্বর রুমের যে ঘটনা ঘটছে, মানে সে যে এখানে গিয়ে তার 3 নম্বর স্ত্রী নিয়ে আওয়ামী লীগের গুন্ডাদের হাতে ধরা পড়েছেন, তারা তাকে মেরেছে, চড় থাপ্পড় মেরেছে, তারপরে সে তাকে জেলে নিয়েছে, তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে রেপ কেস করিয়েছে। এই টোটাল প্রক্রিয়াটা তার কাছে মনে হচ্ছে এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এবং এখানে সে বিজয়ী হয়েছে। একটা কথা বলবো, বলেন। মানে আমার ব্যক্তিগত কিউরিওসিটি, আপনাদের কখনো মুতা বিয়ের আগ্রহ হয়নি আপনার? মানে এখন পুরুষের যে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি সত্য কথা বলেন, প্রত্যেকটা পুরুষ এখানে সে একাধিক বিয়ে করতে চায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার একটা নির্দিষ্ট সময়ে এসে সব পুরুষই বলে যে না না না, আমার ওই সমস্ত জিনিস নেই। আপনি ওই যে সংসদে বসে
সবাই যে মোতাবিয়ে নিয়ে আলাপ আলোচনা করছে, সবারই একটা সুরসুরি আছে একটা আগ্রহের জায়গা তৈরি হচ্ছে যে হ্যাঁ 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 হ্যাঁ, সবারই এটা নিয়ে একটা সুরসুরি আছে। যারা অভিযোগ করছে তারও সুরসুরি আছে, আর যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরও সুরসুরি আছে, আর আচ্ছা। যারা গালাগালি করছে তাদেরও সুরসুরি একটা আছে। একটা নতুন আগ্রহের কেন্দ্রবিন্দুতে তৈরি Right, হয়েছে, এটা শুরু হয়ে সেন্টার গেছে। ফর গ্র্যাভিটি হ্যাঁ, মোতাবিয়ে। right. আচ্ছা, কিন্তু যে জায়গাটা জানতে চাচ্ছি, আসলে আমাদের দেশের অর্থনীতি, রাজনীতি, আইন শৃঙ্খলা বাহিনী এবং পার্শ্ববর্তী দেশের সাথে আজও আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 10 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছে, সেটা আবার বিজিবি রুখে দিয়েছে। এই সামগ্রিকভাবে আসলে কেমন আছে আমরা, এবং প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্কগুলো কোথায় যে গড়াচ্ছে, এই জায়গাগুলো আমি জানতে চাইবো। এবং যে সুইস ব্যাংকের যে টাকা পাচার, সেটা আমি আপনার কাছে ছোট করে জানি, নিশ্চয়ই আপনার মোতাবিয়ের প্রতি আগ্রহ জন্মেনি। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন যেটা জানতে চাই, এই যে অর্থের যে জায়গাটা বলছে, আজকে তো জানেন খবরের শিরোনাম, সুইস ব্যাংকের টাকা যেটা পাচার হয়ে গেছে 2025 সালে ডক্টর ইউনূসের সময় সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ। তাহলে টাকা তো পাচার, এবং পাচার করা টাকা ফিরিয়ে আনা এবং পাচার রোধ করাটাই তো একটা বিশাল উদ্দেশ্য ছিল, কিন্তু সেখানে পাচার হয়ে গেল 25 সালে ডক্টর ইউনূসের আমলেই। দেখেন, আমরা যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন এবং যে মাসের দিনে ওই মাসের শেষে সবগুলো রাজনৈতিক দলকে ডেকেছিলেন ক্রিয়াশীল। আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ওনার সঙ্গে দেখা করি, আমি ছিলাম সেই টিমে, এবং তার কাছে 20টা সংস্কার প্রস্তাব আমরা একটা বই আকারে দিই, এবং সেখানে প্রথম কথাই ছিল যে বিগত সরকারের সময় প্রচুর অর্থ পাচার হয়েছে, এগুলো নিয়ে নানান অনুসন্ধানী রিপোর্ট আছে। তো আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন এই অর্থ পাচার বন্ধ করা এবং এই অর্থগুলো ফেরত আনা, এটা আপনার প্রধান কাজ হবে। এবং অর্থনৈতিকভাবে যদি একটা রাষ্ট্র স্থিতিশীলতা না পায়, সমৃদ্ধ না হয়, তাহলে সেই দেশে গণতন্ত্র বলেন, আইনের শাসন, সে রাষ্ট্রই তো টিকবে না। আপনারা তো শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছিলেন। আমরা যে এই কথাগুলো বললাম, আর আজকে আপনি দেখেন যেই রিপোর্ট আসছে, যেটা আপনি বললেন 2025 সালে 2025 সালে টাকা পাচার তার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে সবচেয়ে বেশি অর্থ পাচারটা হলো। তাহলে আপনারা কার কাছে অর্থ পাচার ফিরিয়ে আনার জন্য কাকে এখন আপনারা এই যে গার্জিয়ান ওনাকে মানলেন? বললাম, দেখেন আমরা যেটা বলেছিলাম যে একটা পরিবর্তন হয়েছিল, যে একটা বৈষম্যহীন একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনের কথা আমরা বলছি, তো এখন এই যে পরিবর্তনটা হলো, কিন্তু পরিবর্তনের পরে আমরা যার কাছে দায়িত্বটা দিলাম এবং উনি যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করলেন, সেই জায়গায় ওনার যে ঘটনাগুলো দেখেছি ব্যক্তিগত আক্রোশ ছাড়া ওনার কাছে আমরা দৃশ্যমান কিছু পাইনি। একাধিকবার ওনার সঙ্গে আমি গিয়েছি, কথা বলেছি। আক্রোশ হলো কি? সেই ব্যক্তিগত আক্রোশ হচ্ছে আমরা যেটা মনে করেছি তার যেটা, যে শেখ হাসিনার সময় উনি কিছু মামলা মকদ্দমায় পড়েছিলেন এবং সেই কারণে ওনার ভিতরে একটা ক্ষোভ ছিল। যদি আপনি লক্ষ্য করে দেখেন যে উনি শপথ নিয়েছেন, যেটা যে উনি তো মানে রাগ বিরাগ এগুলো তো ওনার ভিতরে থাকার কথা না, কিন্তু শপথ নেওয়ার পরে উনি আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে পারেন নাই, অর্থ পাচার বন্ধ করতে পারেন নাই। ওনার সরকারে যারা ছিল এবং যারাই আন্দোলনের অংশীজন বলে দাবি করে, তাদের মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কথা চিত্র কিন্তু আসলো, কিন্তু উনি তো অসহায়ের মতোই থাকলেন, কিন্তু সেটার কোনো দৃশ্যমান পেলেন না। তিনি শুধু ডিফেন্স নিয়েছেন এবং আর নিজেকে নিজের জায়গা থেকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করেছেন, ইউনিভার্সিটি করেছেন, কর্মকূপ করেছেন। আমি সেই কথাটাই আসছি যে দেখা যাচ্ছে যে ওনার সময়ে এই যে দুর্নীতির যে চিত্রটা আসলো, ওনার ক্যাবিনেটের যারা উপদেষ্টা ছিল, কিচেন ক্যাবিনেট, কিন্তু উনি সেখানে কিছু করলেন না। পাশাপাশি দুদক যে মানে কাজটা করলো, যে তাদের কয়েকজনের যদি দেখেন যে 2 জন উপদেষ্টা, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং কি বলে স্থানীয় সরকার উপদেষ্টার যে পিএস বা পিও যারা ছিল, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন এবং তাদের এনআইডি কার্ড ব্লক করলেন, কিন্তু আজ পর্যন্ত তো দৃশ্যমান কিছু হলো না। এখন এই জায়গাটায় বলছি, উনি কি করলেন, ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল অনৈতিকভাবে সেটা উনি শেষ করে নিলেন, এরপরে যা যা অন্যান্য সুবিধাগুলো নিলেন। তার মানে এই যে এতগুলো মানুষ জীবন দিল, তাদের যে মামলা মকদ্দমা, আমি ছোট্ট একটা জিনিস বলি, একটা মামলা একটু থামাই, কিছু বেয়াদবি নেবেন না। সেটা হচ্ছে আপনারা বললেন যে অতীতের যে টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার জন্য আপনারা ডক্টর ইউনূসের কাছে একটা তালিকা দিলেন, আবেদন করলেন, কিন্তু এখন যে ইতিহাস বলছে কিংবা তথ্য বলছে যে ওনার আমলেই সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। এখন ওনার বিরুদ্ধে কাউরি সরকারের কাছে কি আপনারা আবার কোনো আবেদন করবেন? এখন দেখেন এই সরকার ওই টাকা ফেরত আনার জন্য এই সরকারের কাজটা কি, এই সরকারের দায়িত্বটা হবে, আমরা বারবার বলেছি যে এই যে রাষ্ট্রের অর্থ
যারা পাচার করেছে হ্যাঁ। এবং তাদেরকে চিহ্নিত করা। ধরেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বললেন জি, জি, জি। যে এই পরিমাণ অর্থ পাচার হয়েছে, আমরা আশা করেছিলাম যে উনি এটাও বলবেন যে কারা কারা অর্থ পাচার করলো এবং কোন কোন বছরে কোন কোন ব্যাংকের মাধ্যমে গেল তাদের তালিকা করা এবং তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বশেষ উনি এই অর্থ ফেরত আনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন না। এই যে 2-3 দিনের মধ্যে তার যে বক্তব্যগুলো, তার মানে কি যে এই রাষ্ট্রটা বা এই সরকার কারা চালায় বা সরকার কারা আনে, যারা এই ধরনের মাফিয়া, বিশেষ করে কালো টাকার মালিক কিংবা অর্থ পাচার করে হাজার হাজার কোটি টাকা বিদেশ নিয়ে গেছে, তারাই কি এই রাজনীতির ভিতরে, যেটা আমরা ডিপ স্টেট বলি, এরাই হয়তো সরকার আনছে এবং সরকার পরিচালনা নেপথ্যেই করছে। তা না হলে আপনি এই দীর্ঘ সময়ে মাঝে মাঝে আপনারা তো যেহেতু সেইটাকে সমর্থন দিয়েছেন। না, আমরা কাউকে সমর্থন দেই নাই। কারণ হচ্ছে যে একটি অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম যে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক, সেটা আমাদের দাবি ছিল। কিন্তু সেই সময়ে বাংলাদেশের ইতিহাসে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থ পাচার এবং আইন কোনোটা কি শাসন থামানো ছিল না। গিয়েছে? ডক্টর ইউনূস কি থামাতে পেরেছিল? উনি- মব সন্ত্রাস থেকে উনি শুরু করে কোনোটাই অর্থপ্রচার। পারেন নাই, বরং উনি তো উৎসাহ দিয়েছেন। এই কারণে বলি যে দেখেন, ওনার এক বন্ধুর সঙ্গে কয়েকদিন আগে আমার নেতা ডক্টর কামাল হোসেনের সঙ্গে কথা হচ্ছিল এবং উনি বললেন, আমি তার নাম বলছি না, যে যেদিন 32 নম্বর ভাঙা হয় সেই দিন উনি গিয়েছেন ডক্টর ইউনূসের সঙ্গে যমুনায় দেখা করতে। যাওয়ার পরে উনি দেখলেন যে উনি খুব ভালো একটা ফুরফুরে মেজাজে আছেন এবং তার সাথে অনেক কথা হলো এবং উনি আমাকে যেটা বললেন কয়েকদিন আগে, যে তার কাছে বললেন যে 32 এরকম ভাঙা হচ্ছে এবং তিনি এর কোনো জবাব সন্তোষজনক দিলেন না, এড়িয়ে গেলেন। অর্থাৎ উনি নিজেই চেয়েছেন যেটা ভাঙা হোক। কারণ আপনি দেখেন, দুটো ঘটনা বলি। একটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, কারা করলো? উনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো। এই যে নিষিদ্ধ করলো, তার যারা নিয়োগকর্তা বলে উনি দাবি করলেন, তারা যখন আন্দোলন করলেন এবং সেই জায়গায় গরমের সময় ঠান্ডা পানি দিয়ে আপ্যায়িত করা হলো। এরপরে রাত্রিবেলা গভীর রাতে উনি ওই ক্যাবিনেট বসিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করলেন। আমি আপনার সাথে আবারও আসব। এখন যেটা দেশের অবস্থা জানলাম এবং ব্যাংকের কথা বললেন, সুইস ব্যাংকের অর্থপ্রচার বিদেশে, সেটাতে আগে সংসদে হতাশ, এ বিষয়ে হতাশ থেকে আরো হতাশ হয়নি। প্রথমত হলো যে আমি এতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দোষ দেখি না। কেন দোষ দেখি না এই কারণে যে বলা হয়েছে যে সুইস ব্যাংকে 17 বছর ধরে আওয়ামী লীগ সরকারের যে পরিমাণ একটা রেকর্ড তৈরি করেছিল কন্টিনিউয়াসলি 17 ইয়ার্স, তো রেকর্ড তৈরি করে যে পরিমাণ অর্থ 17 বছর বসে তারা ওখানে সঞ্চয় করেছিল, ধরুন রেকর্ড করে 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 তারা $100 বিলিয়ন জমা হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে মাত্র মানে 1 বছরে 2025 সনে সুইস ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ সমানার একেবারে শেষ পর্যায়ের যে চূড়াটা, হিমালয়ের যে চূড়াটা, তার সাথে 41% বেশি হয়ে গেছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা 17 বছরে যে উন্নয়ন করেছেন, তার চেয়ে বেশি উন্নয়ন উনি 1 বছরে করেছেন। নচে এত টাকা উনি চুরি করলেন কোত্থেকে? উন্নয়নটা কোথায় কোথায় করেছেন আপনি কি দেখছেন? না না, আমার এটা দেখার দরকার নেই, এটাই তো মারিফতের একটা বিষয়। আপনি একটা পদ্মা সেতু দেখতে পাচ্ছেন, দেখে আপনি বলতে পারছেন যে পদ্মা সেতু থেকে, কর্ণফুলী ট্যালেন্ট থেকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা চুরি করেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা লোকজন বা তার জমানাতে, আওয়ামী লীগ জমানার সেটা 41% অতিরিক্ত অর্থ শুধুমাত্র সুইস ব্যাংকে নিয়েছে, মানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। এখন ইফ ইউ কনসিডার মালয়েশিয়ান ব্যাংক, ইফ ইউ কনসিডার দুবাই ব্যাংক, আমেরিকান ব্যাংক, সেটা তো আরও অনেক বেশি হবে। তাহলে দেখা গেল আওয়ামী লীগ যা করেছে তার ডবল, 41% না, মানে ডবল 200% সেখানে তারা টাকা পাচার করেছে। গোলাম মোল্লা রনি, আপনি বলছেন আওয়ামী লীগ 17 বছরে যা করেছে সুইস ব্যাংকে, 18 মাসে ডক্টর ইউনূস তার চেয়ে ডাবল করে ফেলেছে। ডাবল মানে 41% বেশি। 41% আর যদি অন্যান্য ব্যাংক যদি হয়, ধরেন ভারতের ব্যাংক আছে, মালয়েশিয়াতে তার সবচেয়ে বড় মহা দুর্নীতিবাজ কারা? এখানে দুর্নীতি বিষয় না, মূল ব্যাপার হলো যে পাচারকারী কারা? এখানে পাচারকারীও কেউ নয়। এখানে মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় বিশ্ব খেলোয়াড়। তিনি এই যে খেলতে পারছেন, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে 41% শুধু সুইস ব্যাংকে, আমেরিকান, চাইনিজ, অন্যান্য ফ্রান্সের ব্যাংকগুলো মিলিয়ে ধরেন 200%। এই টাকাগুলো চলে গেছে কিন্তু আপনি ধরতে পারছেন না টাকাটা নিল কোত্থেকে।
কোন খাত থেকে, কারা নিল, এখানে হলো একজন খেলোয়াড়ের খেলার জাদু। ম্যারাডোনা, মেসি, তাদের খেলা দেখে আমরা যেভাবে সারপ্রাইজ হয়ে যাই, তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই কালীন সময়টিতে এই অর্থ পাচারের যে ঘটনাগুলো ঘটেছে, ইটস এ ওয়ান অফ দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। তো এখন বর্তমান সরকার সে বিষয়ে কি নিবে করবে? বাংলাদেশ করণীয়টা কি? বর্তমান সরকার এই মুহূর্তে যেটা আছে তারা ধ্যান করতে পারে ডক্টর ইউনূসের যে স্কুল, হ্যাঁ, সেই স্কুল অফ ইকোনমিক্স, সেখানে ভর্তি হতে পারে। মানে কি করে টাকা পাঠানো যায় এটা আপনি স্যার করলেন কি কোনো করে? দৃশ্যমান উন্নতি না করে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি করলেন কি করে আমরা শিখতে চাই। তার যে 3G থিওরি আছে, 300 হ্যাঁ, সেই 3G থিওরি আছে, সেখানে তারা সেটা শিখতে পারে, সেই বইটা পড়তে পারে। ওনার খুব ঘনিষ্ঠজন কয়েকজন লোক আছেন, যেমন নূরজাহান বেগম আছেন, তার শরণাপন্ন হতে পারেন, লামিয়া মোর্শেদের শরণাপন্ন হতে পারেন। জাস্ট ম্যাডাম, আমরা শুধু জানতে এসেছি স্যারের মহত্ব, আবিষ্কার সম্পর্কে। আমরা এখন যেমন গুরুদেব রবীন্দ্রনাথকে যদি কেউ স্মরণ করতে চাই, তার আপনজনের কাছে যাই। তো এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস স্টুডেন্ট নেবেন না তো? না, ওটা তো যারা যাবে তারা তো আসলে ওইরকম লোকই যাবে শিক্ষার জন্য। আপনি আমি আমাদেরকে তারা অ্যালাউ করবে না, আমার মাথায় ওরকম চিন্তাও আসবে আর না। আমি তো এগুলো বুঝিও না। বুঝি না, আমাদের যে অর্থবিত্ত যে অবস্থা আছে, আমাদের দুটো ডাল উপার্জন করতে, পান্তা আনতে, নুন আনতে ফুরায় যায় সারাদিন। সেখানে এত হাজার কোটি টাকা চিন্তা নেই। তো যারা এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড, তারা ওনার কাছে এইভাবে যেতে পারে, গিয়ে ওনার কাছে শিখে আসতে পারে যে স্যার আপনি কাজটা কীভাবে করলেন। 2 নম্বর হলো যে তাকে আবার বলা হতে পারে যে তুমি এই কাজটি করেছো, এটা লিখিত আকারে জমা দাও, তোমাকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া হবে। তো আরেকটা নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে এই যে এত বড় ইকোনমির একটা বিরাট ব্রাস্টিং না, অর্থাৎ আপনি যদি ইকোনমিকতে যদি 16 লক্ষ কোটি টাকা শেখ হাসিনার জামানায় পাচার হয়ে থাকে, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আর এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নিয়োগ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্যকে, এখানেও প্রায় অনেক টাকা খরচ করে, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দেবপ্রিয় ভট্টাচার্য সিপিটির তাকে নিয়োগ দিয়েছে যে আওয়ামী লীগ জমানাতে মোট কত টাকা বিদেশে পাচার হয়েছে। তারা বলছে 16 লক্ষ কোটি টাকা। তার মানে এই যে 2025-এর যে অর্থ পাচার হয়েছে সুইস ব্যাংকে মোট 16 লক্ষ, সেই জন্য ডক্টর ইউনূস আরেকটা নোবেল পুরস্কারের দাবিদার, পেতেই পারেন। না 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 না, নোবেল পেতে তো পারেনি। মানে তার কাছে যদি আপনাকে তথ্য মানে করতে হয়, তাহলে বাংলাদেশে একটা গণভোট হতে হবে। সেই গণভোটে 18 কোটি মানুষ নোবেল কমিটিকে ভোট দেবে যে আমাদের এই দেশে 16 লক্ষ কোটি টাকা যদি 17 বছরে শেখ হাসিনা পাচার করে থাকে, তার 41% মোর, তাহলে অ্যাটলিস্ট 25 লক্ষ কোটি টাকা হবে। আসলে তিনি বিশ্ব খেলোয়াড়, বিশ্ব খেলোয়াড় ছাড়া তো সম্ভব না। এই 25 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে কিভাবে নিয়ে গেল, সুমা টের পেল না, গোলাম মোল্লা রনি টের পেল না, মিজান সাহেব টের পেল না, এমনকি ডক্টর কামাল হোসেনও টের পেল না। আর ডক্টর কামাল হোসেনের যে ভাইরা ভাই আছেন, বাংলাদেশের এমিনেন্ট ইকোনমিস্ট অধ্যাপক রেহমান সোবহান, তিনি এখনও পর্যন্ত বুঝতেই পারেন না। আপনি তারা জিজ্ঞাসা করেন যে স্যার 12 মাসে বাংলাদেশ থেকে কি করে 25 লক্ষ কোটি টাকা পাচার হয়, উনি হার্ট ফেল করে মারা যাবেন। অধ্যাপক রেহমান সোবহান হার্ট ফেল করে মারা যাবেন। তো এত বড় একটা বিস্ময়কর উদ্ভাবন তিনি করেছেন, তার জন্য কি নোবেল কমিটির একটু মায়া দেওয়া হবে না? অবশ্যই, তার জন্য আরো অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উচিত, অনেক নোবেল দেওয়া উচিত। এই যে জিনিসটি করা হবে, এই জন্য যখনই তাকে বলা হবে তুমি একটা থিসিস পেপার জমা দাও, তখন আমরা জানতে পারবো। তার মানে আমরা অর্থ পাচার, ডক্টর ইউনূসের সময় যে অর্থ পাচার, সেটার জন্য আসলে এই দেশের মানুষের তাহলে কি গর্বিত হয়ে গণভোটের আয়োজন করে ডক্টর ইউনূসকে আরেকটা নোবেল দেওয়া উচিত, দাবি রাখে তিনি আবার ডাবল নোবেল পেতে পারেন, যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি যে উনি কোন কোন খাতে এই টাকাটা পাঠিয়েছেন। এবং এটার নাম কি হবে? এটার কোনো আপনি নাম রেখেছেন এই নোবেলে? না, আমি এখনো পর্যন্ত নাম রাখতে পারিনি। হয়তো আপনি হঠাৎ করে এইভাবে প্রশ্ন করবেন, আমি আপনার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি। আপনি যদি আবার আমাকে ডাকেন এবং এই টপিকস আলোচনা করেন, তখন আমি গবেষণা করে একটা নতুন নামকরণ হবে। নতুন নামকরণ। কিন্তু আমরা আসলে এতক্ষণ কি পেলাম? আমরা এতক্ষণ পেলাম যে আমাদের বাঙালির যে ইউনিক ক্যাপাবিলিটি, 18 কোটি মানুষের মন এবং মস্তিষ্ক। দর্শক, আমাদের অনুষ্ঠান চলছে, এটা চ্যানেল আই অনলাইনে, সংযুক্ত হয়ে যান সেখানে, আপনারা সেখানেও দেখতে পাবেন। এবং আমাদেরকে কিন্তু আই স্ক্রিনে আপনারা প্রতিদিন বিশ্বকাপের যে ম্যাচগুলো হচ্ছে সেখানে আই স্ক্রিনেও দেখতে পাবেন। আমরা যেটা বলছি, আমরা যেটা পেলাম সেটা হলো বাঙালির বিস্ময়কর প্রতিভা। কি করে অসহায় দরিদ্র মানুষ, ছিন্নমূল মানুষ, তাদের মাথার উপর কাঁঠাল ভেঙে 12 মাসে 25 লক্ষ কোটি টাকা এখান থেকে উদ্ধার করা যায়। এবং এই বাংলা টাকাকে আবার ইংরেজি টাকা বানিয়ে, সুইস ফ্রা বানিয়ে, ইউরো বানিয়ে, মার্কিন ডলার বানিয়ে নিরাপদে বাংলাদেশের থেকে বিদেশে পাচার করা যায় এবং সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে সেটা রাখা যায়। এবং রাখার পরে আমরা যখন শুনছি এত বড় সর্বনাশ হয়ে গেছে, মানে অ্যাজ ইট ইজ, আপনি সোমা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনার হাত কেটে নিয়ে গেছে,
দুটো হাত কেটে নিয়ে গেছে, আপনার পা কেটে নিয়ে গেছে, আপনি মুগ্ধ হয়ে শুধু আকাশের তারা দেখছেন, চাঁদ দেখছেন, আপনি টেরই পাচ্ছেন আপনার হাত কেটে নিয়ে গেছে। আপনি বুঝেন যে আপনি চাঁদের প্রেমে কিভাবে পড়েছেন। তা আমাদের দেশ থেকে এত টাকা পাচার করে নিয়ে গেল, 25 লক্ষ কোটি টাকা, সুইস ব্যাংক ভরে ফেললো, 41 লক্ষ কোটি, মানে 41% বেড়ে গেল। আমরা এখনো পর্যন্ত একটা মিছিল করতে পারলাম না, একটা শব্দ করতে পারলাম না, একটা নিন্দাবাদ জানাতে পারলাম না। এখন আমরা মুগ্ধ হয়ে সেই চাঁদ মুখগুলোকে দেখছি। কিন্তু আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি মিছিলের প্রশ্ন আনলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে মিছিলগুলো হচ্ছে এবং 23 তারিখে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেটা বলে কিন্তু আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হার্ডলাইনে আছেন, পুলিশকে একদম হার্ডলাইনে থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে তারা মিছিলটা করছে এবং খণ্ড খণ্ড মিছিলগুলো আসলে আসছে কোত্থেকে? এটা মূলত আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারের তো অনেকগুলো সংস্থা আছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা সরকারের একটা চালাকি। মানে চালাকি আজকে কি জানেন যে 77 থেকে প্রায় 70 ঊর্ধ্ব বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এটা হতে পারে। নিষিদ্ধ কার্যক্রমে আওয়ামী লীগের মিছিল হয়েছে। এটা যে আওয়ামী লীগের লোকজন করছে তার কি প্রমাণ আছে? এটা তো তৃতীয় কোনো পক্ষ দিয়ে করে আওয়ামী লীগের নাম দিয়ে সরকারের বিরুদ্ধে যারা প্রতিপক্ষ আছে তাদেরকে একটা ভয় দেখানো হতে পারে। কারণ এই মুহূর্তে জামাত যে কাজটা করছে, জামাত তো বেসিক্যালি বিপ্লবের পক্ষের শক্তি। তারা মনে করছে যে জুলাই আগস্ট যে বিপ্লবটা এটা জামাত করেছে। জামাতের বি টিম হিসেবে এনসিপি, সমন্বয়ক যা কিছু আছে এটা এখন প্রমাণিত যে এরা বি টিম, সি টিম, ডি টিম। তো মূলত জামাতই ডক্টর মোহাম্মদ ইউনূসকে গত 18 মাস ধরে চালিয়েছে। এখন জামাতের যারা লোকজন এবং তাদের সঙ্গপাঙ্গ সবাই বলছে ইট ইজ অ্যান আনফিনিশড রেভলিউশন, এটাকে একটা ফিনিশড করতে হবে, আমাদেরকে আবার বিপ্লব করতে হবে। আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, তারেক রহমান কিচ্ছু না, বিএনপি কিচ্ছু না, তাকে তাড়ানো আমাদের যে কোনো বিষয় না। তো এই যে ভয়গুলো দেখাচ্ছে তার এগেনস্টে সরকারের যারা লোকজন আছে তাদেরকে ভয় দেখাতে হবে। এখন জামাত তো বিএনপিকে ভয় পায় না। জামাতের সাথে বিএনপির সম্পর্ক হলো একই ঘরের, মানে একই মায়ের পেটের দুই ভাই, স্বামী স্ত্রী। জামাত ভয় পায় কাকে তাহলে? বিএনপি আওয়ামী লীগের ভয় পায়। কেন আওয়ামী লীগের ভয় পায়? আওয়ামী লীগ শেষা দিছে, বাটাম দিছে, ডলা দিছে, তো যার জন্য দৌড়ের উপর রাখছে, এই জন্য আওয়ামী লীগের ভয় পায়। এই জন্য হয় কি, আওয়ামী লীগের নামে যদি মিছিল হয়, ওই আওয়ামী লীগ আবার আসতেছে, আপা আসতেছে, এই কথা বললে জামাত ভয় পাবে। ভয় পেয়ে ওরে মাগো, ওরে বাবা গো, তারেক ভাই আপনি আমাদের রক্ষা করেন, আমরা আর আপনার সাথে মিলেমিশে থাকবো। তো এরকম যে একটা নাটক হচ্ছে না, আই ক্যানট সে। তার মানে আপনি বলছেন গোলাম মোল্লা রনি যে আওয়ামী লীগের নামে অন্য তৃতীয় কোনো পক্ষ মিছিলগুলো করছে, করতেও পারে, মানে আমি বলতে পারি না। মানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই। আওয়ামী লীগের তো অস্তিত্ব নেই, বিকজ আওয়ামী লীগের তো অস্তিত্ব কেউ স্বীকার করছে না। আওয়ামী লীগ মানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন এটা একটা মাফিয়া দল। এনসিপির যারা নেতা আছেন তারা বলছেন এটা অপ্রাসঙ্গিক। জামাতের যারা লোকজন আছেন তারা বলছেন আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরে আসবে না। তাই আওয়ামী লীগ যারা আসছে, এরা আসতেছে, এরা কারা? এরা ভূত হতে পারে, প্রেত হতে পারে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগ কি সবার এখন ভয়ের জায়গা? আওয়ামী লীগকে দিয়ে কেন জামাত বিএনপিকে ভয় দেখাবে? জামাত তো নিজেই একটা বড় শক্তি। না না না, জামাত ভয় শক্তি হলে আপনাকে এটা বুঝতে হবে আপনার অনেক শক্তি আছে, কিন্তু আপনি ভয় পান তেলাপোকা, আপনি ভয় পান সাপ, আপনি ভয় পান বিচ্ছু, কিন্তু আপনি কোনো অবস্থাতে রয়্যাল বেঙ্গল টাইগার ভয় পান না। দেখুন জামাত যে অবস্থা, তারা মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ভয় পায়নি। তারা ঘেটে করে সেই সময়টাতে রাইফেল টাইফেল সব কিছু নিয়ে 30 লক্ষ মানুষ তছনছ করে ফেলছে, রাজাকার আলবদর আর শামস। তো এটা তাদের জন্য কোনো ব্যাপার না, ডাল ভাত। কিন্তু এত কিছুর পরে কিন্তু তারা ভয় পায় আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। কারা? জামাতের যারা লোকজন আছে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কে প্রচণ্ড ভয় পায়। এর বাইরে তারা আর কাউকে ভয় পায় না। তারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকেও ভয় পায় না, ইয়াহিয়া খান, টিক্কা খান, এমএজি উসমানী, এমনকি জিয়াউর রহমানকে তারা ভয় পায় না। তারেক রহমান তো ভয়ই পায় না, মনে করেন আমাদের তারেক ভাই, এ আমাদের ভাই। তো এই যে সিলেটে যারা লোকজন গেল, সিলেটে যারা ধরেন বেশিরভাগ লোক তো জামাত করে, অনেক লোক সেখানে জামাত করে, বেশিরভাগ না অনেক জামাত করে। তো সেখানে তারেক রহমান সাহেব গেছেন, তারা সবাই বলছে দুলাভাই। আপনি বুঝতেছেন ব্যাপারটা, কিন্তু জামাতের লোকও আছে। তো তারা তারেক রহমান সাহেবকে মনে করে ভাই, দুলাভাই, এরকম এক অবস্থা। তো সেখানে যারা এখন ক্ষমতা আছে তারা যদি জামাতকে সুন্দরভাবে পক্ষে রাখতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে? ভয় দেখাতে হবে। এবং আপনি জানেন যে ফিলিপ কটলার, যাকে বলা হয় মার্কেটিংয়ের গুরু, তো সেখানে ব্যাপার হলো যে আপনি যদি মার্কেটিং করতে চান, ব্র্যান্ডিং করতে চান, তাহলে আপনার দুটো ইনস্ট্রুমেন্ট লাগবে। আপনাকে জানতে হবে কী করে ভয় দেখাতে হয়, আর দ্বিতীয়ত হলো যে আপনাকে লোভ তৈরি করতে হবে। আমার কথা হচ্ছে জামাত যে ভয় দেখাচ্ছে, বিএনপি কি পাচ্ছে? কোনটা? বিএনপি কি ভয় পাচ্ছে? না, বিএনপি ভয় দেখাচ্ছে জামাতকে।
জামাত বিএনপিকে ভয় দেবে। জামাত মানে এখন জামাত যে কাজটা করতে চাচ্ছে, জামাত তো ভয় দেখাচ্ছে না। জামাতের বক্তব্য হলো যে আমরা হতাম আমিরুল মুমিনিন, ক্ষমতা ঠিকমতো চললে আমরা হতাম এই বাংলাদেশকে আমরা এমিরেজ বানাতাম। আজ যদি এখানে জামাতের রাজত্ব থাকতো, এরকম বেগানা নারীরা কোনো অবস্থাতেই হিজাব ছাড়া, মুখ ঢাকা ছাড়া টেলিভিশনের পর্দায় আসতে পারতো না। তো এই জন্য তারা প্রতিটা মুহূর্তে রাগে কসকস কসকস এবং করছে। মোতাবিয়েটাও হতো। অনেক মানে মোতাবেক কী হতো আমি জানি না, বাট মানে মানে অনেক পুরুষ তো খুশি হয়ে গেছিল যে অ্যাটলিস্ট বিনা বাধায় 4টি বিয়ে তারা করতে পারছে, মানে তারা করতে পারতো এবং ইকোনমি সচল হতো। এবং অনেক নারীরাও খুশি হয়ে গেছিল, তাদেরকে এখন যে অমানসিক পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম হয়তো তাদের করতে হতো না। ওনারা তো বলেছিলেন অবশ্য যে আমরা ক্ষমতায় গেলে মেয়েদেরকে চাকরিটার রাইট। কর্মঘণ্টা তো কমিয়ে এই দেবে। পুরো যে জিনিসগুলো প্রক্রিয়াটা এটা তো আনফিনিশড অবস্থায় রয়ে গেছে। এই জন্য হয় কি তারা আর একটা নতুন আন্দোলন করতে চাচ্ছে, এটাকে বিএনপি ভয় পাচ্ছে। তো বিএনপি ভয় পাওয়ার কারণে বিএনপি এখন কাউন্টার ভয় দেখাবে কি দিয়ে, সেই কাউন্টার ভয় দেখানোর জন্য বিএনপির তো ঘরে পিছনে সামনে পিছনে সবই জামাত জানে, ফলে তারা বিএনপিকে ভয় দেখাতে পারে না, বিকজ এরা একই মানে বৃক্ষের মানে দুটো ডাল। তখন তারা এই যে যদি এরকম একটা ঘটনা ঘটে যে আওয়ামী লীগকে এনে আওয়ামী লীগের কথা বলে যদি মানে ভয় দেখানো হয়, তাহলে এটা উইল বি মোর ইফেক্টিভ। ফলে এটা হতে পারে, আই ডোন্ট নো, আমি যেহেতু একজন পলিটিক্যাল, আপনি তো অ্যানালিসিস করতেই পারেন, করতে পারি সেটা, হ্যাঁ এটা অবজারভেশন থাকতেই পারে। এখন যারা দর্শক তারা তারা সেটাকে রিসিভ করবে, তারা তাদের ব্যাপার কাটাছেড়া করবে। এই জায়গাটা আমরা এটুকু পর্যন্ত পেলাম। আমার ছোট্ট একটা আরেকটা প্রশ্ন ছিল দুজনের কাছে, সেটি হচ্ছে যে একটা বিষয় আমি বলছিলাম, আপনি বোধহয় একটা স্ট্যাটাসও দিয়েছিলেন আসলে সিন্ডিকেট। আমরা বিগত সরকার কিংবা প্রত্যেকটা সরকারের সময় দেখি বড় বড় একটা নেক্সাস থাকে, সিন্ডিকেট এবং নেক্সাস শব্দটা কিন্তু একটা খুব নেগেটিভ ওয়ার্ড হয়ে গেছে, মনোপলি। তো সেই যে বর্তমান সময় সরকার তো 3 মাসে, এইখানে কি কোনো নেক্সাস গড়ে উঠেছে, কোনো শক্তিশালী সিন্ডিকেট কি ভাঙা গেছে? না না না, সিন্ডিকেট বরং মনে করেন আওয়ামী লীগের যে সিন্ডিকেট ছিল ঠিক সেম সিন্ডিকেট ইনুস জমানাতে ওটার মধ্যে ইনুসের লোক ঢুকে গেছে। আচ্ছা, সেই ইনুসের যারা লোক ঢুকে গেছে, আওয়ামী লীগের লোকজন যারা ঢুকে গেছে, সেই সিন্ডিকেট সেম আছে। তার সাথে আবার নতুন করে বিএনপি নামধারী যারা লোকজন আছে তারা হলো। ফলে এখন কি হচ্ছে, আওয়ামী লীগের যে সিন্ডিকেট ছিল এটা 3 গুণ শক্তিশালী হয়ে গেছে, 3D হয়ে গেছে, 3 ডাইমেনশন। ডানে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সব জায়গাতে আপনি এখন সিন্ডিকেট দেখতে পাবেন। আচ্ছা, আপনি দেখেন তো পদ্মা সেতুর রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নিতে পারে এবং একটা মন্ত্রী বলতে পারে যে এটা একটা ভালো কাজ হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে কখনো শুনেছেন? কখনো শুনেন? আচ্ছা, তারপরে ধরেন খাল কাটা হবে, খাল কেটে মাটি খনন করে নদীর তীরে এটা রাখা হবে এবং ওই নদীর তীরে আশ্রয়হীন মানুষদেরকে যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের ঘরগুলো চাপা দেওয়া হবে। এই ঘটনা কি আপনারা কখনো শুনেছেন? এবং এরকম একটা ঘটনা ঘটার পর কেউ একটা টু শব্দ করলো না। আবার ধরেন এ যাবৎকালে হামে কত লোক মারা গেছে ভাই? 700 লোক মারা গেছে। তো 700 হামে মারা গেল, তা নিয়ে আপনি রাষ্ট্রের পক্ষ থেকে একটা শব্দ করা হলো না, শুধু নাটক করা হলো, একটা মামলা হলো না, মোকদ্দমা হলো না, কিচ্ছু হলো না। আজ দেখা গেল যে একটা বড় বাংলাদেশে বিস্ময়কর একটা হাসপাতাল, 6 জন শিশু একটা দুর্ঘটনাজনিত কারণে মারা গেছে। সেটার জন্য আপনি টোরা হাসপাতালটা বন্ধ করে দিলেন। তো এই যে বাংলাদেশে যে অদ্ভুত যে কাজগুলো হচ্ছে, এই অদ্ভুত কাজ দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমরা ভালো বলেন, মন্দ বলেন, নির্বুদ্ধিতা বলেন, বোকামি বলেন, সিন্ডিকেশন বলেন, সব জায়গার একটা এক্সট্রিম পর্যায়ে যাকে বলে 3 ডাইমেনশনাল জায়গাতে পৌঁছে গেছি। এখন আমাদের চাঁদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। চাঁদ কি আমাদের নিবে? চাঁদ, হ্যাঁ চাঁদ নিতে, চাঁদে বুড়ি আছে না, চাঁদেরও তো কলঙ্ক আছে, আমরা না হয় চাঁদেরই কলঙ্ক হয়ে থাকলাম। কিন্তু শেষ প্রশ্ন আপনার কাছে, ভারত বাংলাদেশের সীমান্তে উত্তেজনা, সেটা কেন শেষ হচ্ছে না? এবং আরেকটা ছোট্ট জিনিস আছে, বগুড়ার যিনি মন্ত্রী মিশা আলম, তার পারিবারিকভাবে একটি নামকরণ করেছিলেন তার ছেলে মেয়ে বোধহয় দিয়ে, কিন্তু সেটা আবার মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে স্টপ করে দিয়েছেন। এই যে মাননীয় মন্ত্রীর এই পারিবারিক নামকরণ করা এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আবার স্টপ করে দেওয়া, দুটো বিষয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দুটো প্রশ্ন আপনার কাছে রাখলাম, আমি আপনার কাছে ছোট করে জানতে চাইব যে বিষয়গুলো আপনি কি সেই জায়গাতে বলতে চান যে অর্থনীতির দিকটা যেটা কি, নাকি আমি এই ভারত বাংলাদেশের যে সীমান্তে উত্তেজনা, চিঠি চালাচালি, সেটা যে শেষ হচ্ছে না এবং প্রতিবেশীর সঙ্গে যে আমাদের ভালো আসলে একটা স্টেট টু স্টেট রিলেশনশিপ ভালো হওয়ার কথা, দলের সাথে ভালো না, সেই জায়গায় কি কোনো উন্নতি হয়েছে কিনা? না, আমি একটু বলি, ভাই যে কথাটা বললেন আমাদের এখানে, তার সূত্র ধরে একটা কথা বলি। সেটা হচ্ছে যে আপনি সিন্ডিকেট নিয়ে বললেন, অর্থ পাচার নিয়ে বললেন, কিন্তু এইটা আমাদের দেশে চলমান, থামছে না কেন? হ্যাঁ, আপনি যদি খেয়াল করে দেখেন যে 90-এর
আমরা যে অভ্যর্থনা করলাম এবং সেই জায়গায় কথা ছিল যে এরশাদ মহা দুর্নীতিবাজ, তাহলে তো সেখানে একটা অভ্যর্থনা হলো। হওয়ার পরে আমরা কি এই কথাটা বিচারে আনলাম যে তারপরে কেন এই অর্থ পাচার থামলো না, দুর্নীতি থামলো না? রনি ভাই তো এমপি ছিলেন। আপনি যদি পরিসংখ্যানে দেখেন, আমরা যেটা দেখেছি যে এই রাজনীতিটা রাজনীতিবিদদের কাছে নাই, এটা হাইজ্যাক হয়ে গেছে। যারা ব্যাংকের ঋণ খেলাপি, ইলেকশনের আগে তারা 2% কোনো রকম টাকা পয়সা দিয়ে রিশিডিউল করে তারা নির্বাচনে আচ্ছা, আসে। আমাকে একটা ছোট মানুষ আমাকে বুঝান, রাজনীতির হাতে নেই, দেশের কাছে নেই, বিদেশের কাছে বন্ধক চলে গেছে, সব কিছু সিন্ডিকেট, অর্থাৎ রাজনীতি নাই রাজনীতিবিদের হাতে, দেশ নাই মানুষের কাছে, দেশ নাকি ডিপ স্টেট, এসব আপনার কি? আমি এই কথাটা আপনাকে এইভাবে বলতে চাচ্ছি, তার মানে রাজনীতিবিদরা অর্থাৎ সরকারে যারা আসে তারাই তো রাষ্ট্রটা চালাবে। আমাদের সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। তো 5 বছর পর পর নির্বাচনে ওই সেদিন মালিক জনগণ, এখন এই যে এখন নির্বাচনে কারা আসছে? দল যাদেরকে মনোনয়ন দিচ্ছে। এখন ধরেন 90-এর পরে যে কথাটা শুরু করেছিলাম, এই যে দলটা মনোনয়ন কাদের দেয়? যারা ওই দলের সদস্য। আপনি যদি খেয়াল করে দেখেন যে মনোনয়ন বাণিজ্যের কথা যেটা আমরা সোজা কথায় দল তাকেই মনোনয়ন দেয় যার টাকা আছে, ত্যাগী মানুষকে তো দল মনোনয়ন দেয় না, সৎকে তো আর ডেকে নিয়ে দেয় না। ওই ব্যক্তিটা রাজনীতির মাঠে জনগণের সাথে তার কতটুকু সম্পর্ক আছে, এবং যিনি সরকারি চাকরি করেন নাই, সুযোগ সুবিধা নেন নাই, লেখাপড়া শিখে সেই যে ত্যাগ স্বীকার করেছেন, মানুষের সাথে পড়ে আছেন একটা কল্যাণকামী রাষ্ট্র নির্মাণের জন্য, জনগণের স্বার্থ নিয়ে, তারা কিন্তু সংসদে যান না। ফলে কি হয়েছে, যারা সংসদে গিয়েছেন তাদের আপনি যদি দেখেন যে সংসদে যাওয়ার পরে তাদের আয় বেড়েছে, মন্ত্রী হোক আর এমপি হোক। তারপরে যদি আপনি দেখেন তারা টেন্ডার বাজি শুরু করে দিয়েছে, এবং এই দেশের অধিকাংশ এমপিরা তারা কি করেছে, তাদের কিন্তু প্রথম শ্রেণীর ঠিকাদারি প্রতিষ্ঠান আছে অথবা বড় বড় ব্যবসা তারা আগে ছিল। তাহলে এই যে একটা বিনিয়োগ, আমরা এমনও কথা শুনেছি এক সময় যে দেখা গেল যে 2টা বড় দলকেই নির্বাচনের আগে এর হয়তো 10 কোটি, ওকে 10 কোটি, কথার কথা এরকম ভাবে দিলেন। তার মানে এই 2টা দলের যে কেউ তো নির্বাচনে জিতবে। আপনাদের দলে এগুলো হয় না? এখন আমরা তো ধরেন কালো টাকার বিরুদ্ধে, সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমি আপনার এই হাউজে বলি, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার যে সংকল্প নিয়ে গণফোরাম তৈরি হয়েছিল, আমাদের দল কখনোই কোনো কর্পোরেট হাউস থেকে কোনো টাকা নিয়ে এই দল পরিচালিত হয়নি। এবং আমি জেনারেল সেক্রেটারি হিসাবে 4 বছর দায়িত্ব পালন করছি, আমরা কারোর কাছে সেই দ্বারস্থটা হই না। তো আমি এই জায়গাটা আপনাকে যে কথাটা নাকি দেয় না, আমরা যাইও না, শক্তি কম হোক। আর এক সময় তো কামাল হোসেন যখন সক্রিয় ছিল, বাংলাদেশের বড় বড় যে কর্পোরেট হাউসগুলো তার প্রতিষ্ঠা, মানে সেখানে আইনগতভাবে তার প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল, আমরা দেখি নাই এবং কেউ এই কথা বলতেও পারবে না। কিন্তু আমি যে কথাটা আপনাকে বলছি যে আজকে আমার দেশের যে অর্থনীতি পাচার হচ্ছে, দুর্নীতির কারণে আমার দেশের যে উন্নয়ন সেটা হচ্ছে না। আপনি যদি দেখেন জনগণ কিন্তু ট্যাক্স দিচ্ছে, ট্যাক্সের আওতা বাড়ানো হচ্ছে। আপনি একটা ব্যাংকের যদি অ্যাকাউন্ট খুলতে যান, তাহলে এখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, টিন সার্টিফিকেট খুলতে হবে। তাহলে আপনি করের টাকা বাড়াচ্ছেন না। তাহলে একটা সাধারণ কৃষক, উনিও যদি একটা জমি বিক্রি করে কিংবা ক্রয় করে, তাকেও কিন্তু এখন ট্যাক্স দিতে হবে। তার মানে হচ্ছে জনগণের ট্যাক্সে টাকা আসতেছে রাষ্ট্রের কোষাগারে, সেই টাকাটা কিভাবে বন্টন হয়ে বিদেশে চলে যাচ্ছে এই রাজনীতির দুর্বৃত্তায়নের কারণে। সেই জায়গাটায় গোলাম মোল্লা রনি সাহেব বারবার বলছিলেন যে অনিয়মগুলো আপনি দেখছেন, রনি সাহেব দেখছে কিংবা আমরা দেখছি, সেটা যাদের দেখার কথা তাদের চোখ কোথায় থাকে? এখন সেই জায়গায় যে আমরা যেটা বলি যে দৃশ্যমান সরকারের পাশে একটা অদৃশ্য সরকার থাকে সব সরকারের সময়। এই অদৃশ্য সরকারের কারণে যে দৃশ্যমান যে সরকার থাকে সেই সরকারটা অচল হয়ে যায়। মানে সব সরকারেরই একটা কিচেন ক্যাবিনেট থাকে, একটা অদৃশ্য সরকার যদি বলি, কিংবা ডিপ স্টেট যেটা সম্প্রতি আলোচনায় আসছে সেখানে। সেই জন্য আপনি যদি দেখেন যে রাজনীতিতে বিনিয়োগ হচ্ছে, সংসদে বিশেষ করে ঋণ খেলাপি ব্যবসায়ী, কালো টাকার মালিক, তারা নানাভাবে যাচ্ছে। যাওয়ার পরে আমাদের এখানে একদিকে যেমন গণতন্ত্র আসছে না, এবং যারা এ পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আমি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, এবং তাদের যদি আপনি দেখেন যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আর্থিক খাত কিংবা সহায় সম্পদ কিংবা তার ছেলে মেয়ে পোষ্য যারা আছে, সবারই বেড়েছে। বাড়ে নাই কাদের? যারা সৎভাবে ব্যবসা করেছে কিংবা যারা ট্যাক্স দিয়ে গ্রামে
যারা কৃষক, বাড়েনি আমার আপনার যারা আমাদের, আর কৃষক, ওনারা সাধারণ যারা মানুষ, সাধারণ মানুষ সাধারণ আমরা, তাদের। মানুষের কিন্তু সেই ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার এই জায়গাটা পরিবর্তনের জন্য সরকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটা যদি বাস্তবায়ন করতে হয়, ওই যে যেটা বললাম যে জনগণ হচ্ছে জি। ক্ষমতার মালিক, 5 বছর পর পর যদি আমার নির্বাচন ব্যবস্থাটা যদি স্বচ্ছ হয়, জনগণের কাছে যদি ছেড়ে দেওয়ার সুযোগ থাকে, তাহলে হয়তো একদিন এই পরিবর্তন আসবে। আচ্ছা, একদিন হয়তো পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের মাঝে আবার একটা আপনি কিন্তু ঢুকিয়ে দিয়েছেন যে মনোনয়ন কিন্তু তাদেরই দেওয়া হয় যাদের অনেক টাকা থাকে, আর মনোনয়ন কিন্তু তারাই মাঠে পান যারা আবার ওই টাকাগুলো বিলি করেন ভোট কেনার ক্ষেত্রেই। জি, তো জি। সুতরাং পরিবর্তন কবে হবে, কিভাবে হবে, সেটা একমাত্র আল্লাহই জানে। তা আমরা আলোচনা করব, তাই না? আমরা তো আমাদের দেশ তো নিয়ে কথা তো বলতেই হবে। আমি দুটো ছোট প্রশ্ন রেখেছিলাম, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন। ভারত বাংলাদেশের সীমান্তের উত্তেজনা, এটার আসলে শেষ কোথায়? এটা কি আদৌ কোনো রিয়ালিটি, না এটা একটা পলিটিক্স? না, এখানে আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে সত্যিকার অর্থে কতগুলো বাস্তব সমস্যা আছে সিন্স 1953 সন থেকে। এবং আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যে কূটনৈতিক দক্ষতা দরকার, আমাদের যে জাতি ইউনিটি দরকার, আমাদের যে যাকে বলা হয় বিশ্ব মানচিত্রে আমাদের যেটা অবস্থান দরকার, হ্যাঁ। একটা বিকল্প বন্ধু দরকার ভারতের সাথে এই বিষয়গুলো বার্গেনিং করার জন্য। আমরা দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি সেই কাজটা কোনো জমানাতে আমরা করতে পারিনি। ফলে ভারত আসলে ওই পাশ থেকে যেটা মনে করে যে উই আর এ স্লেভ, আমরা আসলে এখানে কৃতদাস, এবং ওদের কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা আভিজাত্য যে তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, এবং এদেশে যারা লোকজন আছে ক্ষমতায় যারা বসুক বা আসবে তাদেরকে পাত্তা না দিয়ে, সালাম না দিয়ে, তাদের অনুমতি ছাড়া কেউ আসতেও পারবে না, আর তাদেরকে পাত্তা না দিয়ে কেউ তারা থাকতে পারবে না। ফলে আপনি দেখবেন যে আমাদের এই সময়টিতে যখনই সীমান্তে এই ধরনের কোনো একটা সমস্যা হয়, ইট মিনস ভারত সরকারের উপর একটা চাপ প্রয়োগ করতে চাচ্ছে। অতীতে বেগম খালেদা জিয়ার সরকারের সময়তে যখন হয়েছে, শেখ হাসিনার সরকারের সময়টাতে মাঝে মধ্যে সীমান্ত উত্তপ্ত হয়েছে, আবার এখন হচ্ছে। ইট মিনস দিল্লি ইজ নট হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এবং সেই প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাপি না হওয়ার কারণে তারা বিভিন্ন রকম সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য এই কাজগুলো করছে। না, এটা অনেকগুলো ব্যাপার থাকতে পারে, এটা দিলে অল্প করে আলোচনায় আসে না। যদি অল্প করে কেউ সংক্ষেপে বলেন, ফার্স্ট থিং হলো যে ভারত এখানে তার যে স্বার্থগুলো তারা আশা করছে, অনেকগুলো স্বার্থ আছে। যেমন তারা চাচ্ছে না যে ভারতের বাংলাদেশের সঙ্গে চীনের কোনো সম্পর্ক হোক, তারা চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক না হোক, তারা চাচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের এক্সক্লুসিভ একটা রিলেশনশিপ থাকুক, এবং অন্য দেশের সম্পর্ক যাক, সেটা ইসরায়েলের সাথে হোক বা আমেরিকার সাথে হোক, ভায়া দিল্লি। এবং শেখ হাসিনার জমানাতে কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশের অনেকগুলো বিদেশি দূতাবাস তাদের যে হেড অফিস, এখানকার যে দূতাবাস অফিস, কনসুলেট অফিস, তারা এখান থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিল, এবং ওটা কিন্তু এখনও পর্যন্ত বহাল আছে। ফলে এবং এমনকি মার্কিন রাষ্ট্রদূতের যে অফিস, এই মুহূর্তে বাংলাদেশের সে স্বাধীন, কিন্তু যখন পিটার ডি হার্স ছিলেন বা বার্নিকাট বুম ছিলেন, তখন কিন্তু বাংলাদেশের যে কনসুলেট অফিস বা অ্যাম্বাসেডর অফিস, এটা দিল্লির আন্ডারে ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো চায়না সফর আছেন, চায়না সফরে যাচ্ছেন, আগামীকাল যাবেন। হ্যাঁ, সেখানে যাবেন। তো ওটা নিয়ে ওই যে চায়না সফরে যাচ্ছেন, যদি তিনি সেখানে গিয়ে তিস্তা প্রকল্প গ্রহণ করে ফেলেন, চায়নাকে এই দেশে ইনভেস্ট করার সুযোগ দেন, চায়নার সঙ্গে ধরেন একটা সামরিক চুক্তি হয়ে যায়, এই সব মিলিয়ে সরকারের উপর একটা ভয় দেখানো, এবং যেহেতু একেবারে নতুন সরকার, ফলে এই সবচেয়ে সহজ। সরকারের করণীয়টা আসলে কি? সরকারের সামনে তো অনেক ফাড়া, অনেক বিপদ। না, সরকারের করণীয় আমি বলতে পারবো না। সরকারের তো এখানে অনেক বড় বড় মাথা আছে, অনেক স্টেক হোল্ডার আছে, হ্যাঁ, অনেক স্টেক হোল্ডার আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা তো যারা সাধারণ আমজনতা, আমরা চাই ভালো থাকি, প্রতিযোগিতামূলক বা শান্তিতে থাকি। আর এই সমস্ত রাজনীতির বড় বড় বিষয়গুলো তারাই সামলান। আমরা তাদেরকে ভোট দিয়েছি এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য। প্রতিটা মুহূর্তে যখন সীমান্তে গোলাগুলি হয়, আমাদের দেশে যখন পুশিং করা হয়, কলকাতা থেকে দিল্লি থেকে বাঙালিদেরকে যখন গালাগালি করা হয়, তখন আমরা খুব অপমান বোধ করি। তো আমরা এই অপমান বোধটা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের সরকার একটা নেতৃত্ব এমন পর্যায়ে আসুক যে এখানে বিশ্বের যে কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা এখন ভারতকে যাকে বলা হয় মোকাবেলা করার জন্য আমেরিকার দাসত্ব গ্রহণ করব, আবার আমেরিকাকে মোকাবেলা করার জন্য চীনের দাসত্ব গ্রহণ করব। আই ডু নট সাপোর্ট ইট। আমি মনে করি এই সমস্ত জায়গাতে সরকারকে আরও ম্যাচিউরড হতে কাজ করতে হবে, যেন অ্যাটলিস্ট আমাদের মধ্যে ইন জেনারেল 18 কোটি মানুষের মধ্যে যেন একটা হ্যাপি
এবং একটা সম্মানজনক, আমাদের মধ্যে যেন একটা কৃতদাস সুলভ মনোভাব না তার আসে। মানে ভারত সরকারকে সবসময় একটা চাপে রাখছে, Right. বর্তমান সরকারকে একটা Yes, চাপের উপরে রেখেছে, অবশ্যই। এবং আপনি তাকে বলছেন যে এটাকে একদম পরিপূর্ণ হাতে সরকার হ্যান্ডেল করবে, Right. বর্তমান সরকার। কিন্তু আমার ছোট একটা আরেকটা প্রশ্ন ছিল, 18 মাসের মব নৈরাজ্য এবং 18 মাসে পুলিশের যে কনফিডেন্ট ভেঙে দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলার যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পুলিশ বাহিনী সোজা হয়ে মেরুদণ্ড, মানে তাদের কনফিডেন্টের অভাব। কারণ তারা কি চোর ধরবে, পুলিশ ধরবে, ওরা চোর পুলিশ ধরতে গেলেই তো ওদেরকে মেরে ট্যাঙ্ক ভেঙে শোয়াই দিচ্ছে, সেটার কি হবে? সেটা কী হবে এটা আমি বলতে পারবো না, কিন্তু পুলিশের অন্যান্য যে কাজগুলো এগুলো তো বন্ধ নাই। আপনি শেখ হাসিনার জমানাতে বড় বড় পুলিশের যে ওসির যে পোস্টগুলো ছিল, সেখানে যে পরিমাণে ঘুষ লেনদেন হলো, এটি ইনুস জমানাতে এটা 41% নয়, এটা 141% বেড়ে গিয়েছিল। আবার এখন সেটা 241% বেড়ে গেছে, ইনুসের জমানার সাথে 241% বেড়ে গেছে। তাই এসপি বড় বড় যেখানে ঘুষ দুর্নীতি, পুলিশের যে ঘুষ দুর্নীতি, এটা তো কমে না, এটা তার বরং মানে বেড়ে গেছে। শেখ হাসিনার জামানাতে ঘুষ দুর্নীতি বাড়লো, ইউনূসের জামানায় এসে ডাবল হলো, আর এই 3 মাসে সেটা আবার আরো এই বেড়ে সরকারের গেছে। সেটা ট্রিপল হয়ে গেল। Triple হয়ে গেল। তারপর আইন শৃঙ্খলা কেন সর্বোচ্চ জায়গায় এটা- যেতে পারছে না? এখানেই তো আমার কাছে মনে হচ্ছে ঘুষটা থেমে নাই, কিন্তু ঘুষ- মানুষ কেন স্বস্তিতে নাই? ঘুষ থামে নাই। আপনি কোনো একজন যারা দুর্নীতিবাজ কর্মকর্তা, তাদের চেহারা শুরুতে কোনো অনুশোচনার ভাব আছে। আগে ধরেন আমাদের এক বেনজির ছিল, হারুন ছিল, এদেরকে আমরা চিনতাম, এখন আমরা কাউকে চিনতে পারছি না। মানে ইট মিনস এদের সংখ্যা এত বেশি হয়ে গেছে, সবাই কি বেনজির আর হারুন? মানে আকাশ ভরা লক্ষ্য তারা, মানে চাঁদ কিন্তু একটারই। এখন আমাদের হলো যে আকাশ ভরা এখন লক্ষ্য তারা হয়ে গেছে, চাঁদ নেই, চাঁদ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে মেঘে ঢাকা তারা মেঘে তারা, মানে সব দিকে হয়ে গেছে। এখন দুর্নীতিটা এমন জায়গাতে চলে গেছে, এটা এখন আলু ভর্তা ভাত মাছের মতো হয়ে গেছে। আমরা অনেক বিষয় নিয়ে কথা ধন্যবাদ। বললাম, হয়তো কথাগুলো ভীষণ হালকা মেজাজের হলো, কিন্তু কথাগুলোর গভীরতা নিশ্চয়ই দর্শক যারা ওপারে ছিলেন তারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর সবসময় যে টকশো টেবিলে ভীষণ ঝগড়া হবে আর আপনারা সেটাকে মন খুলে খুব চোখ বড় বড় করে দেখবেন, তেমনটা না। খুব গুরুগম্ভীর আলোচনা দুজন করলেন, এবং এই দুজনের সম্মানিত অতিথির গুরুগম্ভীর আলোচনার মধ্য দিয়ে দেশের বর্তমান, অতীতে কি ছিল, অর্থাৎ আমি 18 মাস কিংবা তারও আগের প্রেক্ষাপটও এসেছে, এবং ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাও কিন্তু তারা একটা ধারণা দিয়েছেন, এবং তাদের কাজই এটা, কারণ তারা দুজনই রাজনীতিক মানুষ। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্ট থেকে। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তবে অতিথি বদলে যাবে, কিন্তু দেশের রাজনীতি, অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, কারণ এর বাইরে আমাদের কাজটাই বাকি। ভালো থাকবেন সবাইকে, শুভরাত্রি। তুমি লেখা রাখো।